স্বাগত বাংলাদেশ এখনই আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমার সাথে কথা বলতে স্টুডিওতে আছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ এবং মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজানুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আজকের দিনে যে বিষয়টা নিয়ে বেশ আলোচনা হয়েছে, আব্দুল লতিফ সিদ্দিকীর আজকে নির্বাচন কমিশনে একটি শুনানি ছিল। শুনানিতে হাজির হয়ে তিনি বলেছেন যে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন সংসদ সদস্য পদ থেকে এবং বলেছেন যে এই শুনানি করার কোনো দরকার নেই। আপনাকে দিয়ে শুরু করি। 1 বছর হয়ে গেল এই বিতর্কটা চলছে, অলমোস্ট 1 বছর, সেপ্টেম্বর 1 বছর হবে। আজকে এই ঘটনার মধ্য দিয়ে কি বলবেন যে এই বিতর্কটার অবসান হয়ে গেল? অবসান হয়নি, মানে এই বিতর্কটা থাকবে, কারণ লতিফ সিদ্দিকী যেই মাপের, যেই মানের, যেই এর থেকে আসছে, যেই মানে স্থান থেকে এসছে রাজনীতিতে, তাকে নিয়ে একটা আলোচনা থাকবে। কিন্তু এই ঘটনাটাই আপনার দুইটা জিনিস স্পষ্ট। একটা হলো যে সরকারের অবস্থান, আর একটা হচ্ছে লতিফ সিদ্দিকীর অবস্থান। লতিফ সিদ্দিকীর অবস্থান থেকে তিনি চূড়ান্ত একটা বেহায়াপনার দিকে গেছে, যেটা তার যদি ন্যূনতম মান সম্মান বোধ থাকতো তাহলে অনেক আগেই তার সমস্ত দল থেকে, পদ থেকে তার ইস্তফা দেওয়া উচিত ছিল। এটা নিয়ে এতটা সময় দীর্ঘায়িত করাটা, কিন্তু আইনের এই লড়াইয়ের মূল বেসিক জায়গাটাই তো তিনি লঙ্ঘন করেছেন। তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে দলের সমস্ত নীতি, গঠনতন্ত্র, আদর্শের একটা পরিপন্থী বক্তব্য। যখন দলের মন্ত্রী হয়ে, দলের নেতা হয়ে যখন একজন বক্তব্য রাখেন, তখন আর তার কোনো নৈতিক অধিকার থাকে না সেই দলের হয়ে আইনি লড়াই করা বা অন্যান্য কোনো লড়াই করা। কিন্তু তারপর তিনি 1 বছর ধরে টেনে গেছেন। 1 বছর ধরে টানার মধ্যে দিয়ে সরকারেরও কিন্তু এক অর্থে বিব্রতকর অবস্থার মধ্যে তিনি রাখলেন। কিন্তু কারণ বাইরের পারসেপশনটা কি, যে এই লোকটা ধর্মের বিরোধিতা করেছে, এই লোকটা দলের বিরোধিতা করেছে, অর্থাৎ ধর্মীয় সেন্টিমেন্টকে তিনি আঘাত করেছেন, আবার দলের আদর্শের পরিপন্থী কাজ করেছেন। সেই লোকটি 1 বছর ধরে তাকে টানতে হলো এবং দল তাকে এক ধরনের কি বলে, ধরি মাছ না ছুঁই পানির মতন করে, দলও খুব শার্প ডিসিশন নিয়ে কিন্তু অ্যাকশনে যেতে পারলো না। যদি অন্যভাবে বলি, তাকে তিনি তো প্রায় 9 মাস কারাভোগও করেছেন, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। তাহলে দল ধরি মাছ না ছুঁই পানি করেছে এই ধরনের দলের হলো কি তাৎক্ষণিকভাবে তার দল থেকে বহিষ্কার, সংসদ সদস্য পদ থেকে বহিষ্কারের এই সিদ্ধান্তটার মধ্য দিয়ে দলকে একটা প্রমাণ করার জায়গা ছিল যে দল এই ব্যাপারে খুব কঠিন অবস্থানে। কিন্তু মনে হলো যেন এই একটা জিনিস নিয়ে যদি 1 বছর কাটাতে হয়, তাহলে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কতদিন কাটাতে হবে। জি, আমি একটু ওই বেসিক একটা জায়গায় আসতে চাই যে কেউ বহিষ্কৃত হলে দল থেকে তার সংসদ সদস্য পদ থাকবে কিনা, এটা একটা বিতর্কে রয়েই গেছে। এই বিতর্কটার অবসান কিন্তু এবারও হলো না। এই বিষয়ে আপনি কি বলবেন? না, দল থেকে যখন বহিষ্কার হয় তখন কিন্তু সংসদ সদস্য পদও তার থাকে না, এটাই কিন্তু নিয়ম। কিন্তু তারপরেও কিন্তু তিনি কিন্তু আইনি লড়াই গেলেন। তাহলে যিনি দল থেকে বহিষ্কার হবার পর, তাহলে তিনি কোন দলকে রিপ্রেজেন্ট করবেন পার্লামেন্টে? তিনি দল থেকেই তো নির্বাচিত হয়েছিলেন। জি, আমি এই প্রসঙ্গে রেজানুল হক আপনার বক্তব্যটা শুনতে চাইবো যে কেউ দল থেকে বহিষ্কার হলে তার, যেটা উনি বলছিলেন যে সদস্য পদ থাকে না, এরকম নজির কি আছে? ধন্যবাদ মহুয়া। না, আমি যতটুকু সংবিধানে যেভাবে লেখা আছে তাতে দল থেকে বহিষ্কার করলে তার সংসদ সদস্য পদ যায় না। সংসদ সদস্য পদ কিভাবে যায় সেটা পরিষ্কারভাবে লেখা আছে আর্টিকেল 66 এর 2 যে অনুচ্ছেদ, সেটাই সেখানে বলা আছে তার সদস্যপদ যাবে তখনই। সদস্যপদ যাওয়ার অনেকগুলি ক্রাইটেরিয়া আছে। তিনি যদি মামলায় দণ্ডিত হন বা অপ্রতিষ্ঠিত হন, সেটা। আর 70 অনুচ্ছেদে যেটা বলা আছে যে আপনি দল থেকে যদি আপনি বহিষ্কার করলে আপনার সদস্যপদ যাবে না, সেই জন্যই কিন্তু এখন পর্যন্ত বিষয়টি আইনি লড়াই হচ্ছে। দুইভাবে যেতে পারে। আপনি যদি নিজে পদত্যাগ করেন তাহলে আপনার সদস্যপদ যাবে, আরেকটি হচ্ছে যে আপনি যদি সংসদে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেন তাহলে যাবে। এই যে বহিষ্কারের বিষয়টা এবং এই কারণে সদস্যপদ ঝুলে থাকার বিষয়টা কিন্তু বহু আগে থেকে চলছে এবং আনফরচুনেটলি আমাদের সংসদ সদস্যরা বা সংসদ এই বিষয়টিকে এই কারেকশনটা করছে না এখনো। এই যে প্রশ্ন আপনি করলেন, এই প্রশ্ন এখনো রয়ে গেছে এবং বহিষ্কার করলে সদস্যপদ যায় না বলেই আওয়ামী লীগকে চিঠি দিয়ে বলতে হয়েছে সংসদকে যে তার সদস্যপদ খারিজ করা হোক। সংসদও সেটা করতে পারেনি। সংসদ বিষয়টি পাঠিয়েছে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন এখন দুই পক্ষকে ডেকেছে, যেটি হয়েছে আজকে। দুই পক্ষের কথা শুনে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তার ব্যাপারে যে কি করা যায়। কিন্তু সেই অবকাশটা কি আর থাকলো? উনি যখন আগেই বললেন যে এখন আর কোনো শুনানির দরকার নেই, আমি পদত্যাগ করছি। রাইট। এখন যদি তিনি নিজে থেকে পদত্যাগ করেন তাহলে এই বিষয়টি নিষ্পত্তি করা খুব সহজ হয়ে যায়।
কারণ পদত্যাগ করলে তার সদস্যপদ শূন্য হয়ে যাবে, এতে আর কোনো সংশয় নাই, আইনও তাই বলছে। সেক্ষেত্রে আমার প্রশ্ন যেটা, যে উনি যদি পদত্যাগের সিদ্ধান্তটা না দিতেন, সেক্ষেত্রে বিষয়টা আসলে কি হতে পারতো? সেক্ষেত্রে বিষয়টি যেটি হতো যে আওয়ামী লীগ তাকে ডিজন করেছে যে তিনি আর এখন আমাদের দলের না, আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে। সেক্ষেত্রে যেহেতু তিনি আওয়ামী লীগ দলীয় দল থেকে নমিনেশন নিয়ে সংসদ সদস্য পদ নির্বাচিত হয়েছেন, কারণ আওয়ামী লীগ যখন তাকে ডিজন করছে, এক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন দুই পক্ষের শুনানি করে তারা একটা সিদ্ধান্ত দিত, এই সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হতো। জি। অ্যাকর্ডিংলি সংসদ স্পিকারকে তারা সিদ্ধান্ত জানিয়ে দিলে স্পিকার সেভাবে কার্যকর করতে পারতেন। জি, আমি আপনাদের কাছে ফিরছি, আমার ছোট্ট একটা বিরতি নিতে হবে। 1 মিনিটের একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরো একবার মোস্তফা ফিরোজ। আমরা জানি যে আব্দুল লতিফ সিদ্দিকী আইনি লড়াইয়ের কথা বলেছিলেন বা করছিলেন, হঠাৎ করে আজকে যে সিদ্ধান্তটা উনি নিলেন, এই সিদ্ধান্তে পরিবর্তনটা কি কারণে আপনার মনে হয়? এটা কি শুধুমাত্র হাইকমান্ডের না, নির্দেশ? আমার ধারণা হাইকমান্ডের নির্দেশ না, তিনার মধ্যে হয়তো একটা উপলব্ধি হয়েছে যে আসলে এই লড়াইয়ে, এই আইনি লড়াইয়ে উনি টিকবেন না। প্রথম কথা হলো যে একটা মানুষের যখন নাকি নৈতিক দিকটা একদম থাকে না, তখন আর শুধুমাত্র আইনের আশ্রয় নিয়ে এই সংসদ সদস্য পদ মানে ধরে টিকিয়ে রাখা, রাখার জি। এই সংগ্রামটা টিকবে না। এটা খুব বুঝে সুঝেই কিন্তু তিনি কিন্তু পদত্যাগ করেছেন। যদি তাই না হতো, ন্যূনতম যদি সুযোগ থাকতো, তাহলে কিন্তু তার সে যে নেচারের মানুষ, তিনি কিন্তু আরো চেষ্টা জি, করতেন। উনি কিন্তু একবারও কোথাও বলেন নাই ওনার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করা বা ভুল স্বীকার করা, এই ধরনের কোনো বক্তব্য না, আমরা শুনিনি। উল্টো বলেছেন যে আমার সম্পর্কে যে প্রচার করা হয়েছে সেটা মিথ্যা, আমি এভাবে বলি নাই। আমি একটু দুইভাবের সাথে সাপ্লিমেন্ট করি যে যদি ন্যূনতম সুযোগ থাকতো তাহলে তিনি সুযোগটা রক্ষা করতেন। আমরা জানি যে আজকে যখন তিনি ইলেকশন কমিশন থেকে বের হয়ে যখন সাংবাদিকদের সঙ্গে বক্তব্য রাখেন, তিনি বলেছেন যে আমি এখান থেকে বের হয়ে গিয়েই রেজিগনেশন লেটার জমা দিব। কিন্তু এরপরে বেশ কয়েক ঘন্টা চলে গেছে, এখন পর্যন্ত কোনো পদত্যাগের পত্র জমা দেওয়ার কোনো খবর আমি জানি না, আপনি পেয়েছেন কিনা জানি না। নাই, কিন্তু একটু আমি সময়ের মনে হয় না, কিন্তু বিষয় আছে একটা কি? জিনিস আছে যে দল থেকে তো তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা করেছে, হয়েছে। তাহলে তার মানে পার্লামেন্টের পার্লামেন্ট থেকে বলছি। পার্লামেন্টে না, এখন আমরা সে খবরটা এখন পার্লামেন্ট থেকে উনি ওইখানেই ইলেকশন কমিশনে বলেছেন যে আমি এখান থেকে বের হয়ে গিয়ে রেজিগনেশন দিব। রেজিগনেশন দিতে হয় স্পিকারের কাছে, কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েক ঘন্টা পার হয়েছে, কোনো পদত্যাগ তিনি করেননি। তার মানে এরকম এটা ইন্ডিকেট করে যে এখনো তিনি বোধহয় কোনো একটা আশায় আছেন যে সদস্য পদ বাঁচানো যায় কিনা। হ্যাঁ, কিছুটা হয়তো সময় নিতেও পারেন, সেটা অন্য বিষয়। আরেকটা যেটা প্রশ্ন, যে ওনার রাজনৈতিক ক্যারিয়ার আসলে এরপরে কোন দিকে যাবে বা আদৌ থাকবে কিনা, এরকম একটা আলোচনা উঠেছে। আপনার কি মনে হয় যে ক্যারিয়ার কি শেষ হয়ে যাবে? আমার মনে হয় যদিও দুই ভাই বলেছেন যে না তিনি আরো অনেকদিন আলোচনায় থাকবেন, কিন্তু আমার মনে হয় দেখেন লতিফ সিদ্দিকের ছোট ভাই কাদের সিদ্দিকীও কিন্তু আওয়ামী লীগের একজন খুব প্রতাপশালী ডাকসাইটে এমপি ছিলেন। কিন্তু তিনি যখন আওয়ামী লীগ থেকে তাকে যখন বের করে দেওয়া হয়, তারপরে কিন্তু উনি সেইভাবে কোনো রাজনীতিতে ওইভাবে কোনো অবস্থান তার নেই। আর লতিফ সিদ্দিকীও আমার ধারণা, এবং তাদের রাজনীতিতে বা জনমনে তাদের সম্পর্কে যে ইমপ্রেশন, তাতে আমার মনে হয় যে লতিফ সিদ্দিকীর রাজনৈতিক ক্যারিয়ার শেষ, যদি না আওয়ামী লীগ পরবর্তীতে তাকে আবার দলে না নেয়। যদি না নেয় তাহলে আমি ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না। এই পুরো বিষয়টা উনি যেভাবে কথা বলেছেন, এটাতে আসলে সংবেদনশীলতা একটু বেশি মনে হয় আমাদের দেশের মানুষের। সেক্ষেত্রে কি আর ওনার ফেরার কোনো সম্ভাবনা না, আমি আছে ফেরার কথা কিনা? না, উনি আলোচনায় থাকবেন একটা নিন্দিত লোক হিসেবে, নন্দিত লোক হিসেবে না, নিন্দিত লোক হিসেবে, এবং একটা আশ্চর্যজনক একটা বিষয় নিয়ে সবার মধ্যে থাকবে যে এই ধরনের চিন্তা চেতনার মানুষ আওয়ামী লীগের মতন দলে কিভাবে এতদিন ঠাঁই পেল, এটাই হলো একটা আশ্চর্যজনক বিষয় হয়ে থাকবে সবার মধ্যে। আমি বলছি সেই অর্থে আলোচনায় থাকবে, তিনি রাজনীতির ক্ষেত্রে একটা আলোচিত বিষয় থাকবে, ফিরে আসবে এবং তাকে নিয়ে আবার আলোচনা হবে, তিনি স্বরূপে আবির্ভূত হবে। সেরকম এইরকম কিছু না। ঘটনা তিনি অনেক আগেই নিঃশেষ করেছে। আসলে আপনি লতিফ কতটুকু সিদ্দিকী, দেখেন, আমি মানে আমরা যদি নিজেরাই আলাপ করি, না, তাকে আমরা- দলে ফিরিয়ে আনার সম্ভাবনা না, আমি তো এটা কোনো রকম সম্ভাবনা দেখি না। আমি শুধু আওয়ামী লীগ না, মানে উনি যে চিন্তা চেতনা নিয়ে সামনে এসেছেন, এই চিন্তা চেতনা ধারণ করবে বাংলাদেশে এমন কোনো রাজনীতি
হয়তো ইভেন নেই। আপনি যদি মনে সেটা করেন যে সেই রিস্কটা আসলে আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল কেউই নিতে নেবে না, চাইবে। কোনো দলই জি। নেবেন না। জি, আমরা আশা করছি যে এই বিতর্কের অবসানটা খুব শীঘ্রই হবে। আমার একটা বিরতি নিতে হবে, বিরতি থেকে এসে আমি আরো অন্যান্য প্রসঙ্গে আপনাদের সাথে কথা বলবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আপনারা নিশ্চয়ই জানেন যে একটি জঙ্গি সংগঠনকে অর্থ সহায়তা দেওয়ার কথা স্বীকার করে আজকে আদালতে জবানবন্দি দিয়েছেন 3 জন আইনজীবী। এটা নিয়ে গত কিছুদিন ধরে কথা হচ্ছিল। আপনার কাছে যেটা জানতে চাইবো যে এর আগে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জঙ্গিদের অর্থায়নের সংশ্লিষ্টতার কথা শুনেছি, কিন্তু কোনো ব্যক্তিকে মনে হয় এবারই প্রথম এভাবে সরাসরি অভিযুক্ত বা তারা আদালতে স্বীকারোক্তি দিয়েছে। এটাকে আপনি কিভাবে দেখবেন সংশ্লিষ্টতার? এটা একটা কৌশল, বিষয়টি। কারণ মানে এই জঙ্গি অর্থায়ন, জঙ্গি তৎপরতার নানা কৌশল আমরা দেখছি যে দিনকে দিন পাল্টাচ্ছে। জঙ্গিরা তাদের নাম বদল করছে, জি। ব্যক্তির নামগুলো পরিবর্তন করছে, বিভিন্ন ছদ্মনাম ধরছে, এবং জঙ্গি অর্থায়নের বিষয়টা কিন্তু বেশ আন্তর্জাতিকভাবে খুব কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই কারণে কিন্তু তারা নানান সোর্স ব্যবহার করছে, এবং তুলনামূলকভাবে আইনজীবীদের বেছে নেওয়ার ক্ষেত্রে আমার একটা পারসেপশন হচ্ছে যে আইনজীবীদের ক্ষেত্রে সাধারণত একটু মনে হয় যে যেহেতু তারা আইনের সাথে সংশ্লিষ্ট, সুতরাং আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ বা অন্য কোনো কর্তৃপক্ষ সহসায় তাদের উপরে চড়া হতে পারবে না। এবং আপনি দেখবেন যে রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে আইনজীবীরা খুব সক্রিয় সামনে থাকে, থাকে, সবচেয়ে তারা সামনে, তাদের জি। পোশাক টোশাক নিয়ে থাকে যে সেই জায়গায় অন্তত আঘাত পড়বে না। এই সুবিধাটা হয়তো জঙ্গিরা ব্যবহার করতে পারে, এবং আইনজীবীদের একটা অংশ যারা বেশ তরুণ, যারা হুজি টুজি আপনার বিভিন্ন শিক্ষিত তরুণরা, ধনী ঘরের সন্তানরা যুক্ত হয়েছে। তো এই ধনী ঘরের শিক্ষিত তরুণ সম্প্রদায়ের একটা অংশ কিন্তু আইন পেশাও নিয়েছেন। এবং আপনি জানেন যে লন্ডনে, ব্রিটেনে একটা তথ্য বেরিয়েছিল যে সেখানে জামাতের অর্থায়নে বেশ মেধাবী বেশ কিছু তরুণ তারা ব্যারিস্টারি ওকালতি পড়ছে, এবং যাদের পরবর্তী লক্ষ্য ছিল যে তারা দেশে আসবে, দেশে এসে বাংলাদেশের উচ্চ আদালতগুলোতে তারা আস্তে আস্তে তারা কার্যক্রম শুরু করবে আর কি। আমার ধারণা হয়তো এই সমস্ত পরিকল্পনারই একটা অংশ হতে পারে যে এই আইনজীবীদের মাধ্যমে জঙ্গি অর্থায়ন। তবে এই ক্ষেত্রে একটা মানে মিডিয়ার কর্মী হিসেবে আমি বলবো যে এটা সতর্ক থাকা উচিত যে কোনো সংস্থা বা যে কোনো এজেন্সির যে কোনো রকম তাদের মতন করে মন গড়াভাবে তারা যদি কাউকে জঙ্গি বানানোর চেষ্টা করে বা তাদের মাধ্যমে অর্থায়ন হচ্ছে, তাদের প্রোপাগান্ডা হিসেবে যাতে মিডিয়া যাতে ইউজ না হয়, এবং সেটা সত্যি কিনা এটা মিডিয়ার নিজস্ব অনুসন্ধানের আগে এই বিষয়ে খবর প্রকাশের ক্ষেত্রে এর সতর্কতা হওয়া দরকার। রেজানুল হক, এর আগে আমরা যেটা দেখেছি যে জঙ্গি বা জঙ্গি অর্থায়নের সাথে মাদ্রাসা শিক্ষক বা ওই ধরনের যারা তাদের সংশ্লিষ্টতার কথা আমরা জানি, কিন্তু গত কিছুদিন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টতার কথাও আমরা শুনেছি। এখন আবার আইনজীবী, মানে সমাজের এই শ্রেণীটার ইনভলভ হওয়াটা, এটাকে আপনার কিভাবে দেখেন আপনি? না, এটা তো খুবই দুঃখজনক এবং উদ্বেগজনকও বটে যে শিক্ষিত সমাজ যখন এই ধরনের অ্যাক্টিভিটিসের সঙ্গে যদি ইনভলভ হয়ে পড়ে, তাহলে তো এটা আমাদের জন্য চরম একটা আশঙ্কার কথা। তবে আমি দিবু ভাইয়ের সর্বশেষ যে কথাটা, সেটার সেই দিক থেকে আমি বলতে চাই যে আমি জানি না, আপনি বলেছেন যে তারা স্বীকারোক্তি দিয়েছে, স্বীকার করেছে। আমি যতটুকু জানি, আমি যতটুকু শুনেছি, তারা আদালতে জবানবন্দি দিয়েছে, কিন্তু তারা কেউই জঙ্গি অর্থায়নের কথা স্বীকার করেননি। তারা যে ব্যাখ্যা দিয়েছেন, সত্য মিথ্যা আমি জানি না, তাদের ব্যাখ্যাটা এইরকম যে তাদেরকে হেফাজত কাণ্ডের পরে হেফাজতের ইসলামের অনেককে অ্যারেস্ট করা হয়েছিল, তাদেরকে জামিন করিয়ে দেওয়ার জন্য এই ব্যারিস্টার শাকিলা যিনি, তিনি তো মেইন, বাকি দুজন তার অ্যাসোসিয়েট, তাকে টাকা দেওয়া হয়েছিল তার ফি হিসেবে যে হেফাজতের আসামিদেরকে তিনি ছাড়িয়ে দেবেন, জামিন মুভ করবেন। এবং সেই মধ্যস্থতা করেছিল এই একজন যে শহীদ হামজা ব্রিগেড, যে তার যে মিস্টার ডন বোধ হয় তার নাম, যাকে আগেই অ্যারেস্ট করা হয়েছে, এই ডনের মাধ্যমে হেফাজতের আসামিদেরকে ছাড়িয়ে দেওয়ার জন্য এই আইনজীবীদেরকে টাকা দেওয়া হয়েছিল। তারা সেই কাজটি করতে ব্যর্থ হওয়ায় তারা সেইটি রিফান্ড করেছেন। এই যে ডন তাকে টাকা দিয়েছিল হামজা ব্রিগেডের, সেই ডনকে তারা টাকাটা ফেরত দিয়েছেন। এটি তারা বলছেন যে এইভাবে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে তাকে টাকা দিয়েছি, এটা জঙ্গি অর্থায়ন নয়। তারা আদালতে এই কথাটি বলেছেন বলে আমার কাছে খবর আছে। আজকে অনলাইন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, তারপর বিভিন্ন জায়গায় আসছে যে তারা
স্বীকার করে আদালতে 164 ধারা জবানবন্দি দিয়েছেন। যাই হোক, সেটা নিশ্চয়ই আরো প্রমাণিত হবে বা অভিযোগের বিষয়গুলো তো আছেই। আমরা এর আগে দেখেছি যে দেশীয় বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এবং ধর্নাঢ্য যারা থাকে তারা আসলে নাশকতাকারীদের অর্থ সহায়তা দিয়ে আসে। আমরা পশ্চিমবঙ্গের একটা সময় তৃণমূল কংগ্রেসের সংশ্লিষ্টতারও কথা আসছিল। এই বিষয়গুলো যেভাবে ট্যাকেল করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আপনার কি মনে হয় সেটা যথেষ্ট সতর্কতা নেওয়া হচ্ছে কিনা? আমার মনে হয় এই ক্ষেত্রে তো ঘাটতি আছে, কারণ বাংলাদেশে জঙ্গিদের যে অর্থায়নের বিষয়টা তো পরিষ্কার, যে অর্থায়ন হচ্ছে কোন সোর্স হচ্ছে, সেই সোর্সে কিন্তু বিভিন্ন আমি গত 5-7 বছরে বহু বুদ্ধিজীবী মহল থেকে অন্যান্য সংশ্লিষ্ট মহল থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে এই বিষয়ে তদন্ত করা হোক, এবং মাননীয় অর্থমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের পক্ষ থেকে বলা হয়েছে হ্যাঁ এই বিষয়ে তদন্ত চলছে, আমরা করছি কারা কারা, কিন্তু আজ পর্যন্ত কিন্তু তেমন কোনো প্রতিষ্ঠান কিন্তু চিহ্নিত হয়নি, এবং অনেকগুলি প্রতিষ্ঠানের দিকে সন্দেহের তীর কিন্তু আমরা তুলতে দেখেছি। তীর পর্যন্তই, আমরা কিন্তু তীর, কোনো হ্যাঁ কিছুরই তীর, কিন্তু এই নিয়ে যে বাস্তব রূপ ব্যাপক দেখি নাই। তদন্ত হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা পরিষ্কার না। ফলে গভর্নমেন্ট কি আদৌ তদন্ত করেছেন, নাকি তদন্ত করে প্রসঙ্গটা চাপা দেওয়ার জন্য, আরেকদিকে ডাইভার্ট করার জন্য বারবার শুধু তীরই ছুড়ে যাচ্ছেন, বিষয়টা কিন্তু পরিষ্কার না। কিন্তু এটা তো সত্য, এটা তো সম্ভব, মানে এই যেইভাবে জঙ্গি তৎপরতা বাংলাদেশে চলছে এবং তাদের যে অস্ত্র শস্ত্র সংগ্রহ, যা তৎপরতাগুলো দেখি, এগুলো তো অর্থ ছাড়া সম্ভব না। তাহলে কোথা থেকে অর্থ আসছে? ব্যক্তি অথবা প্রতিষ্ঠান, কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিন্তু সেইভাবে কিন্তু চিহ্নিত হয়নি। বাংলাদেশ ব্যাংকের একটি আর্থিক গোয়েন্দা ইউনিট আছে, আপনারা জানেন, তাদের যে প্রতিবেদন সেটাতেও কিন্তু এরকম বেশ কিছু অর্গানাইজেশন এবং ব্যক্তির নাম আছে, প্রায় 2 শতাধিক প্রতিষ্ঠান এবং 50 জনের মতো ব্যক্তির নাম আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেই সংক্রান্ত কোনো রকম অগ্রগতি কিন্তু চোখে পড়েনি। এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো একটা বিরতি থেকে এসে। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। রেজানুল হক, বিরতির আগে যেটা নিয়ে কথা বলছিলাম যে জঙ্গি অর্থায়নের বিষয়টা, জঙ্গি অর্থায়নের একটা বেশ ভয়াবহ একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমি একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ ব্যাংকের যে আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রতিবেদন আছে সেখানে যে একটা তথ্য এসেছে, ঢাকা এবং সিলেটে যে ব্লগার হত্যা হলো, হত্যার সঙ্গে জড়িত মাদ্রাসা শিক্ষক আবুল বাশারের ব্যাংক ও ব্যাংকের বাইরের যে চ্যানেল, সেটা তারা সেখান থেকে জঙ্গিদের যোগান দিয়েছে প্রায় 12.5 কোটি টাকা। এটা হলো হত্যাকাণ্ড ঘটার পরে তদন্ত করে তারপর বের হয়েছে। আমার প্রশ্ন হলো যে এই এত টাকা একজন মাদ্রাসা শিক্ষকের অ্যাকাউন্ট থেকে যখন পরিচালিত হচ্ছে, তখন সেটা ধরার মতো যে রকম ব্যবস্থা থাকা দরকার সেগুলো কি বাংলাদেশ ব্যাংকের বা অন্যান্য ব্যাংকের নেই? ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি যেটি বিরতির আগে বলছিলাম যে এই 3 আইনজীবী যে কথা বলেছে, যে ক্লেমটা করেছে কিভাবে তাদের ট্রানজাকশনটা হয়েছে, এইটাও তো বিশ্বাসযোগ্য না যে হেফাজতের কয়েকজন আসামির জামিন করিয়ে দেওয়ার জন্য তারা তো টাকা ফেরত দিয়েছে 1,08,00,000 টাকা। এত টাকা দিতে হয় ফি হিসাবে, এই ধরনের লয়ার তারা তো বিখ্যাত কেউ না। তো এটাও কিন্তু খুব মানে এই যে যুক্তি বা যে অজুহাত তারা দেখাচ্ছেন বা যে ব্যাখ্যা দিচ্ছেন সেটাও কিন্তু গ্রহণযোগ্য না। এর মধ্যে র্যাব তো পুরোপুরি খুব স্ট্রংলি দাবি করছে যে না, তাদের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। তো যাই হোক, বিষয়টি যেহেতু এখনো এটি নিয়ে অনুসন্ধান চলছে, তো আমরা এই বিষয়ে আমরা হয়তো আরো নিজেরাও খোঁজখবর করে, যেটি দুই ভাই বলেছেন যে মিডিয়ারও উচিত এটা অনুসন্ধান করে দেখা। আবার এটা করতে গিয়ে আবার মুশকিল আছে, আমরা একটা হয়তো কিছু একটা আমরা যে হয়তো একটা কিছু বের করলাম, এটা আবার তদন্তে বাধা দিচ্ছে, ব্যাহত হচ্ছে, এ ধরনের কথাও আমাদের শুনতে হতে পারে। তো যাই হোক, তবে তারা যে বক্তব্য দিয়েছেন আমি মনে করি সেটাও গ্রহণযোগ্য না, এটা বিশ্বাসযোগ্য না। আচ্ছা, পরে আপনি যেটি বললেন যে আমাদের সেই ক্যাপাসিটি আছে কিনা যেটা ধরার জন্য, আমি যতটুকু জানি এবং আপনি নিশ্চয় জেনে থাকবেন যে এই যে 3 আইনজীবী যে টাকাটা জমা দিয়েছে তাদের একটা সার্টেন অ্যামাউন্ট, আমি যতটুকু শুনেছি 5 লাখ টাকা, 5 লাখ টাকার বেশি যদি আপনি ট্রানজাকশনে যান, আপনি কাউকে পাঠান অথবা কেউ আপনাকে পাঠাক, তখন ব্যাংকে আপনাকে বাধ্যতামূলকভাবে একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্ম ফিল আপ করার পরেই আপনাকে সেই টাকাটা ট্রান্সফার করতে অনুমতি দেওয়া হবে। এবং এই 3 আইনজীবী কিন্তু সেই ফর্ম ফিল আপ করেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে টাকাটা জমা দিয়েছেন।
তো ব্যাংকের ট্রানজাকশনের ক্ষেত্রে ইদানিং অনেক বেশি কড়াকড়ি করা হয়েছে। হ্যাঁ, সেটা বুঝলাম, তো কিন্তু আমি যেটা তারপরেও- বলছিলাম যে মাদ্রাসা শিক্ষকের কথা, যিনি হত্যার সাথে সংশ্লিষ্টতা যার প্রমাণ হয়েছে, তিনি 12.5 কোটি টাকা তার অ্যাকাউন্টে ছিল বা এক্স্যাক্টলি, আমি ইয়ে সেটাই করেছে, বলছিলাম যে এত transaction কড়াকড়ি হয়েছে। করা হয়েছে শুনছি, কিন্তু তারপরেও কি করে একজন মাদ্রাসা শিক্ষকের অ্যাকাউন্টে 12 কোটি টাকা অস্তিত্ব পাওয়া যায়, এটা আসলে বিস্ময়করই। এবং নিশ্চয়ই বলতে কোনো রকম কোনো সন্দেহ নাই যে এই ক্ষেত্রে যাদের দেখভাল করার দায়িত্ব ছিল জি। সেটি তারা করেননি। আমি এখান থেকে আপনার কাছে প্রশ্নটা করতে চাই যে যে আর্থিক যে বাংলাদেশ ব্যাংকের যে আর্থিক গোয়েন্দা ইউনিট আছে বা ওভারঅল দেশের যে প্রতিষ্ঠানগুলো এটার সাথে জড়িত, তাদের কি আরো বেশি ইনভলভমেন্ট বা তাদের আরো প্রশিক্ষণের দরকার কিনা আপনার কি মনে হয়? না, অবশ্যই, কারণ এই ধরনের ট্রানজ্যাকশনগুলো, এই ধরনের অ্যাকাউন্টের টাকার ব্যাপারটা অনুসন্ধানের ব্যাপার দরকার। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই যে মানুষগুলো, সেই মানুষগুলোর উপর সঠিক অনুসন্ধান করা, এটা খুব জরুরি। আবার মনে করেন যে এটা করতে যে আবার ধরেন মানে একেবারে গড়ে যদি আপনি প্রত্যেকটা ট্রানজ্যাকশনের আবার করেন, তাহলে কিন্তু আবার ব্যাংকিং কার্যক্রমটা কিন্তু অচল অবস্থা তৈরি হবে। তখন আবার যে নেতিবাচক পরিস্থিতি তৈরি হবে, সেটা আমাদের অর্থনীতির জন্য, ইকোনমির জন্য ক্ষতি, এবং দেখা যাবে যে এই আতঙ্কে বহু টাকা কিন্তু আবার ব্যাংক থেকে চলে যাবে। তো সুতরাং এটা খুবই স্পর্শকাতর বিষয়। সুতরাং এই বিষয়গুলো আপনাকে খুব নিবিড় নজরদারি, যেমন ধরেন আপনি একটা ট্রানজ্যাকশন তো আর হুট করে হয় না, অনেক দিন থেকে চলে। তো এটার গতি প্রকৃতি, কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এগুলি আপনি একটা খুব মানে কি বলে সূক্ষ্মভাবে, একটা দীর্ঘস্থায়ীভাবে এবং মানে একদম সুচিন্তিতভাবে যদি এই কার্যক্রমটা গ্রহণ না করা হয়, এটা কিন্তু খুব মানে রাফলি মানে হ্যান্ডেল করার বিষয় এবং না। যারা আসলে অর্থায়নের সাথে জড়িত, তাদের যেমন মানে আর্থিকভাবেও তারা অনেক বেশি কি বলবো, অনেক বিত্তশালী, আবার আইটি সেন্সটাও তাদের অনেক ভালো হয় বলে একটা। এক্স্যাক্টলি, আপনার ধরেন যারা ট্রানজ্যাকশন করছে, ট্রানজ্যাকশনটা হচ্ছে, আবার এই ট্রানজ্যাকশনের সাথে কারা কারা জড়িত, এই মানে দুই দিক থেকে আপনার ক্রস চেক করার মধ্যে দিয়ে কিন্তু বিষয়গুলো কিন্তু এগোতে হবে কিন্তু, এবং এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তা নাহলে ব্যাংক কিন্তু যদি আপনি- নিজে ইনভলভ হয়ে পড়ে তখনও কিন্তু এটা ধরাটা এবং অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাংকও কিন্তু আমাদের দেশে কিন্তু ব্যাংকও তার আমানতটা বাড়ানোর জন্য, আমানতটাকে ধরে রাখার জন্য কিন্তু অনেক তথ্য কিন্তু গোপন করে, সেটাও কিন্তু আমাদের অবশ্যই। নট অনলি আমানতের জন্য অনেকে আদর্শগত কারণেও করে থাকে। আমরা জানি ব্যাংকের নামটা বলা ঠিক হবে না, একটি বাংলাদেশে এমন একটি ব্যাংক আছে যাকে ঘিরে অনেক সন্দেহ জি, আছে। সেটা অবশ্যই আমরা শুনেছি। একটা বিরতি থেকে এসে আপনাদের কাছে আরো কথা বলছি, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি 1 মিনিট। তো আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। রিজওয়ানুল হক, আমরা আগে সাধারণত শুরুতে যেটা শুনতাম জঙ্গিবাদের অর্থায়নের বিষয়, যে মধ্যপ্রাচ্য থেকে মূলত আসলে অর্থায়নটা হতো। গত কয়েক বছরে আমরা ইউরোপের বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন এনজিও, চ্যারিটি সংস্থা, এদের এই ধরনের নামও শুনেছি। এরকম মানে ডাইভার্স বিভিন্ন দিক থেকে যখন আসে, তখন এটা আসলে বন্ধ করার উপায় কি, সতর্কতামূলক কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? না, ব্যাংকিং চ্যানেলে আমরা তো শুধু ব্যাংকিং চ্যানেলের অর্থায়ন নিয়ে আলাপ করছি, ব্যাংকিং চ্যানেলের বাইরেও তো নানাভাবে অর্থায়ন হয়। এবং আমার ধারণা যে বেশিরভাগ অর্থটা আসলে নন ব্যাংকিং চ্যানেলে আসে, কারণ ব্যাংকের মাধ্যমে কিছু করতে গেলে আপনাকে কাগজপত্র থাকে, ডকুমেন্ট থাকে। ডকুমেন্টেড হতে হবে। আবার যেটা বলছিলাম যে যখন ব্যাংক যখন আদর্শগত কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমাদের দেশি একটা ব্যাংকও যেরকম তাদের ব্যাপারে সন্দেহ আছে, একটি আন্তর্জাতিক ব্যাংকও কিন্তু আমরা জানি যে তারাও তাদের এই ধরনের জঙ্গি অর্থায়নের একটা অভিযোগের কারণে তাদেরকেও বিভিন্ন দেশে বিভিন্ন দেশে করে তাদের দেওয়া ব্রাঞ্চ হয়েছে। বন্ধ হয়ে জি। গেছে। তো আর এটাও সত্য, আপনি যেটা বলেছেন যে একসময় মধ্যপ্রাচ্য থেকেই মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইসলামিক কান্ট্রি, তাদের এখান থেকে অর্থায়নটা হতো। সৌদি আরবের কথা তো বলাই হয়, তারা সবচেয়ে বড় ফাইন্যান্সার এক্ষেত্রে। তবে আমরা এখন দেখছি যে মধ্যপ্রাচ্য থেকেও এই জঙ্গিবাদ, এটা ইউরোপ, আমেরিকার মতো দেশেও ছড়িয়েছে। এবং সবচাইতে বড় আতঙ্ক এই বর্তমান বিশ্বে যে জঙ্গি সংগঠন আইএস, সেই আইএসে যোগ দিতে এই সমস্ত ইউরোপ আমেরিকা থেকে অনেকে পাড়ি জমাচ্ছেন। শুধু পুরুষ না, মহিলারাও এখন পুরো পরিবার সহ যাচ্ছেন। তো সেই সেন্সে জঙ্গিবাদটা আসলে এটা ক্রমশ বিস্তৃতই হচ্ছে, উন্নত দেশেও এর কার্যক্রম ছড়িয়ে পড়ছে। এবং যেহেতু উন্নত দেশের ফান্ডিংটাও ভালো, সেখান থেকে এই সমস্ত আপনার ধর্মীয় উন্মাদনা তৈরি করে ফান্ড তৈরি করাও সহজ। জি। তো সেই ক্ষেত্রেও অনেক টাকা, অনেক অর্থ ওই সমস্ত দেশ থেকে আসছে।
তবে তবে আমি তো এখন বললাম এনজিও এবং চ্যারিটি ফান্ড যেগুলো আসে সেগুলোর ক্ষেত্রে আগের চেয়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে শোনা যায়। হ্যাঁ, কিন্তু তারপরও আমরা দেখছি থামানো যাচ্ছে না। জি এই যে একটু আগে আপনি বললেন এক মাদ্রাসার টিচারের অ্যাকাউন্টে 12 কোটি টাকা, তার মানে দাঁড়াচ্ছে যে আমরা থামাতে পারি নাই। জি তো অবশ্যই এক্ষেত্রে আরো যে সমস্ত লু ফলসগুলি আছে সেই ক্ষেত্রে তো নজরদারিটা অবশ্যই অবশ্যই বাড়ানো উচিত। জি, আমি একটা বিরতিতে যাব। বিরতি থেকে এসে আপনার কাছে যেটা শুনবো যে শুধুমাত্র যে প্রতিষ্ঠানগুলো এটার জন্য রেসপন্সিবল তারা একা এই সমস্যার সমাধান করতে পারবে নাকি একটা সামাজিকভাবে এটার একটা প্রস্তুতি দরকার, এই সংক্রান্ত কিছু প্রশ্ন করবো আপনাদের কাছে। বিরতি থেকে এসে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথে থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন বাংলাদেশ এখন। মোস্তফা ফিরোজ, যে প্রতিষ্ঠানগুলো জঙ্গি অর্থায়নের বিষয়গুলো দেখাশোনা করে, এনবিআর, দুদক, বাংলাদেশ ব্যাংক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এরা ছাড়া সামাজিকভাবে কোনো রকম প্রস্তুতি আছে কিনা যেটা আসলে জঙ্গি অর্থায়ন রোধে সাহায্য করতে পারে? সামাজিক আসলে ঘটনা হচ্ছে কি, এই পুরো বিষয়টা তো আপনি রোধ করা যাবে যদি আপনি রাজনৈতিক এবং সামাজিকভাবে যদি এর বিরুদ্ধে যদি জনমত গড়ে তোলা হয়, তা নাহলে কিন্তু আপনার বিচ্ছিন্নভাবে সম্ভব না। আপনি কত ফাঁক ফোকর ঠেকাবেন, বিশেষ করে আমাদের একটা দেশে। যেমন আপনি মনে করেন হুন্ডি, আপনি সব প্রতিষ্ঠান ঠেকালেন, এনজিও ঠেকালেন, ব্যাংক ঠেকালেন, আপনি হুন্ডিটা ঠেকাতে পারবেন? এবং হুন্ডির এখন বিস্তার যেভাবে বাড়ছে, আমরা মনে করছিলাম যে হুন্ডি বোধহয় আস্তে আস্তে কমে আসছে, কিন্তু এখন হুন্ডির উপর নির্ভরশীলতা বাড়ছে মানুষের। তো এইটাও একটা কাজে ব্যবহার হতে পারে। সুতরাং এইটা সমাধান না। সমাধান আপনি যে প্রশ্নের মধ্যেই আছে, যে এটা রাজনৈতিক এবং সামাজিকভাবে যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতিটা আপনি সামাল না দিতে পারবেন, অর্থাৎ রাজনৈতিক একটা ঐক্যমত্য যে জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা জঙ্গিদেরকে প্রশ্রয় দেব না, জঙ্গি সংশ্লিষ্ট রাজনীতিকে আমরা প্রশ্রয় দেব না, এইটার বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত আপনার জনমত না গড়ে উঠবে, রাজনৈতিক একটা ঐক্যমত গড়ে না উঠবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলেই সম্ভব না। কারণ আপনার একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে যেভাবে আপনার আষ্টে পৃষ্ঠে এই চিন্তা চেতনাটাকে ধারণ করে, লালন করে, সেই জায়গায় তো আপনি কিছু করতে পারছেন না। আপনি শুধু প্রতিষ্ঠান, ব্যক্তি আপনি একদিক দিয়ে ঠেকাবেন, আরেক দিক দিয়ে বেরোবে। এইটা একটা সামগ্রিক একটা কার্যক্রম, এবং এই কার্যক্রমের জন্য বড় পরিসরে রাজনৈতিক ঐক্যমত দরকার। রাজনৈতিক ঐক্যমত তৈরি হলে আপনার সামাজিকভাবেও এটার বিরুদ্ধে একটা শক্ত অবস্থান গড়ে উঠবে, এবং তার মাধ্যমেই আপনার আসলে জঙ্গি তৎপরতাটা কমিয়ে আনা সম্ভব। আপনার বক্তব্য কি? আমি দিবুবার সাথে পুরোপুরি একমত, কিন্তু রাজনৈতিক ঐক্যমত এক্ষেত্রে হবে না। আমরা জানি, অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে 21শে আগস্টের গ্রেনেড হামলা যারা করেছিল তারা জঙ্গি সংগঠনের সদস্য, এবং এছাড়াও আরো যে সমস্ত যশোরের উদীচী হত্যাকাণ্ড বলেন, রমনা বটমূলের হামলা বলেন, সব কিছুর সঙ্গে হলো জড়িত জঙ্গিরা। এবং এই জঙ্গিরা কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েছে। আমরা দেখেছি যে জঙ্গিদেরকে ভাড়া করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যেই, এই ঘটনাটা ঘটানো হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যেই। তো ঠিকই বলেছেন আপনি, রাজনৈতিকভাবে যদি পৃষ্ঠপোষকতা দেওয়া হয় তাহলে তো আর এদেরকে আপনি ব্যাংকিং চ্যানেল বন্ধ করুন আর যেভাবেই করুন, তাতে কোনো লাভ হবে না। অবশ্যই অবশ্যই একটি সামাজিক প্রতিরোধের বড় একটি হাতিয়ার হবে হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্য, কিন্তু আনফরচুনেটলি সেটি আমাদের দেশে নাই। যদি কোনোদিন হয় তাহলে হয়তো জঙ্গিদের দৌরাত্ম্য কমতে পারে। আদারওয়াইজ যতদিন আমরা এদেরকে ব্যবহার করতে থাকবো রাজনৈতিক উদ্দেশ্যে, ততদিন এটা তো আশকারা পাবেই। জি, আপনারা এর আগে কথায় গণমাধ্যমের ভূমিকার কথাটা বলছিলেন, ছোট্ট করে একটু বলবেন যে গণমাধ্যমের ক্ষেত্রে কি ধরনের পজিটিভ একটা ভূমিকা রাখতে পারে? গণমাধ্যম কিন্তু পজিটিভ ভূমিকা রাখছে, হয়তো আরো রাখার সুযোগ আছে। গণমাধ্যম এই জঙ্গিবাদের বিরুদ্ধে কিছু বিচ্ছিন্ন কিছু গণমাধ্যম ছাড়া ওভারঅল বাংলাদেশের মিডিয়া জঙ্গিবাদ বিরোধী একটি ক্যাম্পেইন কিন্তু করছে, এবং জঙ্গিবাদ যে খারাপ এর নানা নেতিবাচক দিকও তুলে ধরছে। আমরা বড় বড় ঘটনাগুলো আপনি যদি মানে যদি মনে করে দেখেন যে সেই যে জেএমবির আমল, বাংলা ভাই বা শায়ক আব্দুর রহমান, তাদের সেই অ্যাক্টিভিটিস কিন্তু মিডিয়াতে প্রচুর এই ব্যাপারে এক্সপোজ করেছে, কিন্তু মিডিয়া তাদের অ্যাক্টিভিটিসগুলি, তখনকার সরকার তাদেরকে মদত দিচ্ছিল, এই অভিযোগও আমরা দেখেছি, প্রমাণিত হয়েছে। মিডিয়া কিন্তু এক্সপোজ করেছে। জি, এখন বরং সেক্ষেত্রে মিডিয়া খুব বেশি তখনকার মতো তৎপর বলে মনে হয় কি? আপনি ছোট্ট করে। না, মিডিয়া তৎপর আছে, কিন্তু মিডিয়ার ওই যে একটা সীমাবদ্ধতা আছে, যে মিডিয়া ওই যে অনেক ক্ষেত্রে যে সরকারি পর্যায়ে যে অনুসন্ধানগুলো হয় বা তারা যেটা তথ্যগুলো দেয়, সেই তথ্যের বাইরে কিন্তু মিডিয়া
নিজের মতন করে অনুসন্ধান করতে পারে না, যেটা রাজা বলছিল যে সেটার একটা সীমাবদ্ধতা আছে। অর্থাৎ আপনার মিডিয়ার অনুসন্ধানে যদি ভিন্ন কিছু বের হয়, সেই ক্ষেত্রে যদি সরকার সংশ্লিষ্ট সংস্থা যারা তদন্ত করছে তারা যদি দ্বিমত প্রকাশ করে, তাহলে ওই সংস্থার সাথে মিডিয়ার একটা সরাসরি বিরোধ হয়। মিডিয়ার জি, মোটেই কিন্তু আমার তখন- সময় শেষ, কিন্তু আমরা ওই আপনারাই বলছিলেন যে আমরা বাংলা ভাই মিডিয়া সৃষ্টি, এটা আমরা তখন সরকারের মুখে ইয়ে থেকে শুনেছিলাম, কিন্তু পরে আবার সেটা প্রমাণিত হয়েছিল। যাই হোক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। আমার সময় শেষ। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।